বাংলাদেশ তো মিডিয়া আরও এগিয়ে যাচ্ছে, আরও বিস্তৃতি লাভ করছে, আরও প্রোটেক্টেড হচ্ছে। গোটা বিশ্বের যে অবস্থা সেই তুলনায় বাংলাদেশ উল্টো দিকে আরও ভালো করছে, এটা আমি বলবো। যেটার আমি তীব্রভাবে বিরোধিতা করি সেটি হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা বলা, একেবারে অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার করা, গুজব ছড়ানো। সেই জিনিসটা হচ্ছে এমন একটা ক্ষতিকারক বিষয়, সেটা কিন্তু পেশাদার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, দেশকে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে ধোঁকা দেয়। দিন শেষে সাধারণ মানুষ কিন্তু ক্লায়েন্ট তথ্যের, তাদের জন্য আপনারা খবর তৈরি করেন, পাঠান। কিন্তু যদি সাধারণ মানুষ আপনার তথ্যের জন্য বসে আছে, তাকে আপনি একটা মিথ্যা তথ্য দিলেন, এদের মধ্যে অনেকে হয়তো তার পছন্দ মতন হয়তো একটা তথ্য পেলো যেটা আসলে সত্য নয়, কিন্তু সে এক্সাইটেড হচ্ছে, কিন্তু সে নিজেও বুঝছে না সে আসলে চিটেড হচ্ছে, ধোকার মধ্যে পড়ছে। তো মানুষকে ধোকা দেওয়ার যে জায়গাটা, এটা আমরা নিশ্চিত করতে চাই কোনোভাবে যাতে না হতে পারে। পিআইডির অধীনে একটা আমাদের বডি আছে যেটা ফ্যাক্ট চেকিং বডি, সেটা নিয়ে আমি বসবো এবং কিভাবে তারা কাজ করছে এটাকে আরও কিভাবে ইনক্লুসিভ করা যায়, অন্তর্ভুক্তিমূলক করা যায়। সকল সমালোচনা তো আর সত্য না, ইনফরমেশনের উপর বেস করে না, কিছু মন গড়া আছে, কিছু সঠিক। আমরা যেটা মনে করি যে চলার পথে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা, যেগুলো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। বাংলাদেশ তো মিডিয়া আরও এগিয়ে যাচ্ছে, আরও বিস্তৃতি লাভ করছে, আরও প্রোটেক্টেড হচ্ছে। গোটা বিশ্বের যে অবস্থা সেই তুলনায় বাংলাদেশ উল্টো দিকে আরও ভালো করছে, এটা আমি বলবো। কারণ এত বেশি গণমাধ্যম তৈরি হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভেরি রিসেন্টলি আপনারা দেখেছেন যে কতগুলো জায়গায় প্রশাসনের সাথে গণমাধ্যমের কর্মীদের কিছু ডিসপিউট হয়েছে, এবং সেখানে তথ্য কমিশন ইনভলভ শুধু হয়নি, তারা তাদের ক্ষমতা ব্যবহার করে তদন্ত করেছে, তদন্ত রিপোর্ট পেশ করেছে, এবং তারা সাংবাদিকতা প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের তারা সে জাজমেন্টও দিয়েছে, তাদের রায়ও দিয়েছে। তো আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের জন্য একটা স্বাস্থ্যকর সুন্দর একটা পরিবেশ এখানে থাকবে। এবং যে কারণে আপনারা এটাও জানেন যে বাংলাদেশের এই বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আছে, সেই কল্যাণ ট্রাস্টে কিছুদিন আগেও আমি 2,06,00,000 টাকা ডিস্ট্রিবিউট করেছি। শুধুমাত্র সাংবাদিক না, তাদের পরিজন এবং যারাই বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে, আমরা চেষ্টা করছি এক্সটেন্ড করতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সবার প্রথম একটা বড় অঙ্কের টাকা ডিপোজিট করে তারপরে এটা শুরু হয়েছে, কিন্তু ওই ডিপোজিট থেকে কিন্তু এখনও 1 পয়সা আমরা নিইনি। এখনও প্রত্যেক বছর অর্থ মন্ত্রণালয় এই টাকাটা বরাদ্দ করে। এবং আপনারা এটা জানলে খুশি হবেন যে এইটা যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে কাদেরকে দেয়া হবে, সেখানে কিন্তু দল মত কোনো কিছু দেখা হয় না, শুধুমাত্র দেখা হয় যে যাদের প্রয়োজন বেশি সেই অর্থে প্রায়োরিটাইজ করা হয়। যেহেতু অর্থ যেটা আছে তার চেয়ে হয়তো প্রয়োজন আরও বেশি, কিন্তু যতটুকু আছে এর মধ্যে আমরা রেশনালাইজ করার চেষ্টা করি, প্রয়োজনটাকে চিন্তা করে তারপরে দেওয়া হয়। যে কারণে অনেক পত্রপত্রিকা সামাজিকভাবে আমরা যেটা জানি পক্ষের বিপক্ষের এই ধরনের বিষয়গুলি দেখবেন না, সকল ধরনের পত্রপত্রিকার গণমাধ্যম কর্মীরা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় আছে। তো সাংবাদিকদের গণমাধ্যমের কল্যাণ, একটা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এটার জন্য স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের একেবারে এটা আমাদের অঙ্গীকার। একই সাথে ডিসইনফরমেশন, অপতথ্যকেও আমরা মোকাবেলা করতে চাই, এবং সেটা প্রফেশনাল জার্নালিস্টদের স্বার্থে প্রোটেকশনের জন্য। একটা জিনিস হচ্ছে দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ, যে একটা বিষয়কে দুইভাবে দেখা যেতে পারে, দুটোই হয়তো অসত্য নয়। সেক্ষেত্রে দুটো গণমাধ্যমে দুই রকমের প্রেজেন্টেশন থাকতে পারে, আমি এটা বিপক্ষে নই। কিন্তু সেক্ষেত্রে যে বহুবিধ গণমাধ্যম থাকলে সকল দৃষ্টিভঙ্গি বা পয়েন্ট অফ ভিউগুলি মানুষের কাছে চলে আসলো, মানুষ চুজ করলো। কিন্তু যেটার আমি তীব্রভাবে বিরোধিতা করি সেটি হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা বলা, একেবারে অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার করা, গুজব ছড়ানো। সেই জিনিসটা হচ্ছে এমন একটা ক্ষতিকারক বিষয়, সেটা কিন্তু পেশাদার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে,
গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, দেশকে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে ধোঁকা দেয়। দিন শেষে সাধারণ মানুষ কিন্তু ক্লায়েন্ট তথ্যের, তাদের জন্য আপনারা খবর তৈরি করেন, পাঠান। কিন্তু যদি সাধারণ মানুষ আপনার তথ্যের জন্য বসে আছে, তাকে আপনি একটা মিথ্যা তথ্য দিলেন, এদের মধ্যে অনেকে হয়তো তার পছন্দ মতন হয়তো একটা তথ্য পেলো যেটা আসলে সত্য নয়, কিন্তু সে এক্সাইটেড হচ্ছে, কিন্তু সে নিজেও বুঝছে না সে আসলে চিটেড হচ্ছে, ধোকার মধ্যে পড়ছে। তো মানুষকে ধোকা দেওয়ার যে জায়গাটা, এটা আমরা নিশ্চিত করতে চাই কোনোভাবে যাতে না হতে পারে। টিআইডির অধীনে একটা আমাদের বডি আছে যেটা ফ্যাক্ট চেকিং বডি, সেইটা নিয়ে আমি বসবো এবং কিভাবে তারা কাজ করছে এটাকে আরও কিভাবে ইনক্লুসিভ করা যায়, অন্তর্ভুক্তিমূলক করা যায়, বিভিন্ন স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নেওয়া, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা, এবং এমন একটা সিস্টেমে আমরা যেতে চাই যেটা যেন ওই বডিটার ব্যাপারে ক্রেডিবিলিটি থাকে, কনফিডেন্স থাকে। কারণ আমাদের এখানে উই হ্যাভ নাথিং টু লুজ। আমরা বলছি না যে সরকারের পক্ষে বা ইভেন যে দল আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আছি সরকারে, তাদের পক্ষে আমরা কোনো কার্যক্রম হাতে নিচ্ছি না। আমরা নিচ্ছি শুধু সত্যের পক্ষে এবং অসত্যের বিপক্ষে। এবং আমরা বিশ্বাস করি সমাজে সত্য প্রতিষ্ঠিত হলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি এমনি এমনি সেটা বেনিফিশিয়ারি হবে। কাজেই আমাদের আসলে উই হ্যাভ নাথিং টু লুজ। আমরা সবাইকে ইনক্লুড করে এমন একটা সিস্টেমে যাব যাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে যেখানে গুজব, অপতথ্য, মিথ্যাচার হবে সেটাকে যেন আমরা সবাই মিলে মোকাবিলা করতে পারি। আমাদের আছে, পিআইডির অধীনে একটা আছে, কিন্তু এটা অনেকে জানে না। এটাই হচ্ছে বিষয়, যে এটা যদি না জানে তাহলে ফ্যাক্ট চেকিং এর বিষয়টা তো কাজ করবে না। এটা একটা প্রজেক্টের অধীনে কাজ করছে। কিছুদিন আগে আমি মিটিং করেছি, আমি তাদের সাথে মিটিং করব এবং এটাকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে আসবো, এবং এটা যাতে ভিজিবল হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়, মানে গণমাধ্যমেও যাতে আসে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু এটা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের মধ্যে অপারেট করবে, যে কারণে আমরা এটার মধ্যে গণমাধ্যমের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুড করব, একটা অন্তর্ভুক্তিমূলক একটা প্রচেষ্টা নেব। তো যেন এই যে ধরনের একটা অসত্য কিছু প্রচার হয়, ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে এটা সত্যটা তুলে ধরলে গণমাধ্যমও সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এরকম একটা ইনক্লুসিভ সিস্টেমের মধ্যে আমরা নিতে চাই। এইখানে আমরা কোনো ডিসক্রিমিনেট করতে চাই না। ঠিক যেমন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে সাংবাদিকদের কল্যাণের জন্য কোনো ডিসক্রিমিনেশন নাই, কোন পত্রিকা, কোন রাজনৈতিক চিন্তার। ঠিক একইভাবে ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে যাদেরকে আমরা ইনক্লুড করবো এই প্রক্রিয়ার মধ্যে, সেখানে আমরা কোনো ধরনের ডিসক্রিমিনেশন করব না। আমরা ইনক্লুসিভ একটা প্রচেষ্টা নেব, কিন্তু এটা ক্রেডিবিলিটি অ্যান্ড কনফিডেন্সটা তৈরি করবো। উদ্দেশ্য একটাই, সত্যটাকে সামনে তুলে ধরা। অবশ্যই চিন্তা করছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা যত পেশাদার সাংবাদিক তারা কিন্তু সবাই এই দাবিগুলি করছে, একটা ডিসিপ্লিন, একটা নিয়মের মধ্যে আনা। কারণ যত এখানে ইনডিসিপ্লিন থাকবে, যত এটা অপপ্রচারকারীর হাতে থাকবে, তত পেশাদারিত্ব এখানে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সরকারিভাবে যেই বলবো যে আমরা এই প্রোফাইলিং করে এগুলো করতে যাচ্ছি, তখন আবার ওই যে অপপ্রচারকারী গোষ্ঠীটা এটাকে মিসইন্টারপ্রেট করে এমনভাবে উপস্থাপন করবে যেন আমরা গণমাধ্যমের উপর এক ধরনের হস্তক্ষেপ করছি। এই কারণে আমার বক্তব্য পরিষ্কার, এই কাজগুলো আমরা করছি না, আমরা করতেও চাচ্ছি না। এই কাজগুলো আপনারা চাচ্ছেন, আপনাদের সাথে আমরা একমত হয়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা করব, যেন পেশাদার সাংবাদিকতা এখানে প্রোটেকশন পায়, প্রোটেক্টেড হয়, একটা নিরাপদ একটা স্পেস পায়। তো এটা অবশ্যই, এটা আমি জানি এই যেটি বিষয়টি আপনি উঠালেন, এটা নিয়ে আমরা এটার কিছু অগ্রগতি আছে, আমরা কাজ করছি। আমাদের সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউটগুলি আছে, এগুলোর ব্যাপ্তি পরিসর আমরা বৃদ্ধি করার চেষ্টা করব এবং এটা কোয়ালিটি এনহ্যান্স করা এবং যুগের সাথে তাল মিলিয়ে। এই জিনিস শেখানো হচ্ছে সেটা দেখা যাচ্ছে একটা প্রযোজ্য না। অ্যাবসলিউটলি, সেটাকে আপডেট করা খুবই জরুরি, এবং কোয়ালিটি এনহ্যান্স করা। শুধু ধরেন সংখ্যা বাড়িয়ে দিলাম, কিন্তু যারা প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ এবং সত্যিকার অর্থে প্রশিক্ষিত হয়ে যাতে ভ্যালু অ্যাড করার একটা জায়গায় দাঁড়াতে পারে, এবং প্রশিক্ষিত হওয়ার পর একজন জার্নালিস্ট শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও যেন তার ফুটপ্রিন্ট রাখার সক্ষমতা তৈরি হয়, এবং সেই জিনিসগুলো আমরা করতে চাই। আসলে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে অনেক পরিবর্তন চলে আসে, সেই পরিবর্তনগুলোকে এমব্রেস করতে হবে।
এবং সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিজেকে মিলিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। কাজেই এইখানে যে পরিবর্তনগুলি আসছে সেগুলো ইনিশিয়াল স্টেজে হয়তো অনেক ক্ষেত্রে হুমকি তৈরি করে, কিন্তু এখানে অনেক অপরচুনিটিও আছে, সুযোগ তৈরি করে। সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাবো এবং সেভাবেই প্রশিক্ষিত করতে চাই। আমরা ওই ধরনের একটা এনেবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই যাতে আমাদের সাংবাদিকরা প্রশিক্ষিত হয়ে ওই এবং একটা পরিবেশও পায় যাতে এই যে ডেভেলপমেন্টগুলি তাকে তারা সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আরও ভালো কিছু করতে পারে। লাস্ট 15 ইয়ার্সে আমাদের গণমাধ্যম বিস্তৃত হয়েছে। স্বাধীনতার পর থেকে 2009 পর্যন্ত 35 বছরে যে অবস্থা ছিল তার চেয়ে 20 গুণ বেড়েছে 15 বছরে, যে কারণে আমাদের কোয়ালিটি এবং প্রশিক্ষণের যে বিস্তৃতি তার চেয়ে আমাদের ব্যাপ্তি এক্সিস্টেন্সটা অনেক বড় হয়ে গেছে। তো এখন আমাদের যেটা দেখতে হবে এটা কোয়ালিটিটা কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি সকল সেক্টরে। সেখানে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। নতুন জিনিস শেখা, প্রশিক্ষিত হওয়া, তার কোনো বিকল্প নাই। ওই জায়গাতে আমরা ডেফিনেটলি ফোকাস করবো। সকল সমালোচনা তো আর সত্য না, ইনফরমেশনের উপর বেস করে না, কিছু মন গড়া আছে, কিছু সঠিক। আমরা যেটা মনে করি যে চলার পথে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা, যেগুলো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। কিন্তু যেগুলো গঠনমূলক না, শুধু নিন্দা করার জন্য, মানে অপতথ্যের উপর ভিত্তি করে, সেগুলো আমরা জবাব দিই। আমরা এভাবেই দেখি। কিছুদিন আগে দেখেছেন আমরা সিপিজেকে আর সিপিজে কিছু তথ্য পাঠিয়েছে, প্লাস আরেকটা যেটা হচ্ছে আরএসএফ, তাদেরকে আমরা পাঠালাম। তাদের যে তথ্যের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে, এই তথ্যে বিশাল ভুল, এবং আমার চিঠি দেওয়ার পরে ওগুলোকে তারা সরিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আমরা এখন কেউ কোথাও অপতথ্যের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করলে সেটা ধরে দেবো, এক্সপোজ করে দেবো। এবং তারপরেও তারা কিছু নাম আরও ঢুকিয়েছে তথ্য হিসেবে, সেখানেও ভুল আছে, ওইটা নিয়েও আমরা কাজ করছি, আবার চিঠি দিব। সো আমরা এখন কনস্ট্যান্ট এই প্রক্রিয়ার মধ্যে থাকব। আর যদি কেউ কোনো সঠিক জিনিস তুলে ধরে যেখানে আমাদের আসলেই ঘাটতি আছে এবং আমাদের এখানে ইমপ্রুভ করার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্টে ফোকাস করব। মোট কথা, এইসব র্যাঙ্কিংয়ে আমরা অনেক ধাপ এগিয়ে যেতে চাই। বিশাল একটা বড় মন্ত্রণালয়, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, কাজ করছে। তো নতুন করে সাজানোর আসলে কিছু নাই, এটা তো ফান্ডামেন্টালি যেভাবে কাজ করছে সেভাবেই করবে। তবে আমি আমার মতন করে কাজগুলো কিছুটা একটু আমার মতন করে, আমার যে স্টাইল, আমার যে চিন্তা, সেগুলো কিছু রিফ্লেকশন অবশ্যই থাকবে। যেমন আমি যেটা মনে করি, যেহেতু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ছাত্র, আমি অনেকদিন শিক্ষকতা করেছি, তো আমি যেটা মনে করি অনেক কাজ আছে যেগুলো আসলে সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপের প্রয়োজন নাই। একটা সিস্টেম দাঁড় করলে এটা অটোমেটিক নিটিগ্রিটিস ছোট ছোট কাজগুলি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ওইখানে সময় বাঁচাতে পারলে অনেক স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে ফোকাস করা যায়। তো আমি ওইভাবে কিছুটা গোছানোর অবশ্যই চেষ্টা করব, কিন্তু ফান্ডামেন্টালি মূল জায়গাটা যেরকম আছে ওরকমই থাকবে, ওটা তো পরিবর্তনের আসলে সুযোগ নেই।